দর্শক, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ভাষণ নিষিদ্ধ, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ওসি যে সংবিধান বোঝে না, যে দেশের আইন বোঝে না, সে কি করে একটি থানা সামলায়? আরে ভাই, একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা মানে ওই দলকে নিষিদ্ধ করা নয়। নিষিদ্ধ একটা জিনিস, আর রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আর একটা জিনিস। এই শাহবাগ থানার ওসি মনিরুজ্জামানকে আমার প্রশ্ন, আপনি কোথায় পেলেন যে ৭ই মার্চের ভাষণটি নিষিদ্ধ? কোথাও দেখাতে পারবেন? কোনো আইনে আছে? এই রকম বলদা মার্কা ওসিরা কিভাবে একটি থানা সামলায় আমার বোধগম্য নয়। দর্শক, যারা এই বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়েছেন এবং তাদের উপরে যারা মত সৃষ্টি করেছে, তারা হলেন রাজাকার, আলবদর, জামাত শিবিরের শাবক। এই শাবকের দলেরা এই দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সারা বিশ্বে যেখানে স্বীকৃত, সেখানে আমরা বাংলাদেশিরা এই বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিতে পারছি না। এটা আমাদের বাঙালি জাতির লজ্জার বিষয়। ২০১৭ সালের ৩০শে অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্থা ইউনেস্কো এই ৭ই মার্চের ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেন এবং জাতিসংঘে সংরক্ষিত ৭৮টি বিশ্ব ঐতিহ্যের দলিল হিসাবে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে ৪৮ নম্বরে স্থান পায়। অথচ সেই ভাষণটিকে এই রাজাকার বাহিনীরা ছুঁড়ে ফেলতে দ্বিধা করছে না। এই রাজাকার বাহিনীদেরকে বলবো, তোরা যে বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে স্লোগান দিচ্ছিস, সেই পতাকা কোত্থেকে এসেছে? সেই পতাকা এসেছে এই ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের অপমার সাধারণ জনতা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি নেরিকুত্তার আলবদর রাজাকার বাহিনীর বিরুদ্ধে। তাদেরকে পরাজিত করে এই বাংলাদেশের একটি মানচিত্র, বাংলাদেশের একটি ভূখণ্ড, বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। আর তোরা এই রাজাকার বাহিনীর দোসররা, এই রাজাকার বাহিনীর শাবকরা, তোরা সেই বাংলাদেশের লাল সবুজের পতাকা মাথায় নিয়ে সেই ভাষণটিকেই অস্বীকার করতে চাচ্ছিস। এই ভাষণ শুনলে তোদের শরীরে এত আগুন জ্বলে কেন? এই ভাষণ শুনলে তোদের শরীরে এত জ্বালাপোড়া করে কেন? যারা এই দেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাদেরকে তোরা অপদস্থ করছিস, লাঞ্ছিত করছিস, জেলে পুরছিস, মারধর করছিস, জুতার মালা গলায় দিচ্ছিস। কিন্তু তোরা ভুলে যাস না, সত্য চিরদিন সত্যই থাকে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তোদের এই রাজাকার বাহিনীরা বাংলাদেশের মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছে, মা বোনদের যেভাবে ধর্ষণ করেছে, ইজ্জত লুটেছে, সাধারণ দামাল ছেলেদের যেভাবে হত্যা করেছে, সেগুলো সাধারণ মানুষ আজও মনে রেখেছে। তোরা এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোনোদিনও মুছে ফেলতে পারবি না। হয়তো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে যে দিবসটি হয়েছিল, এই রাজাকার ইউনুসগণের সরকার সেই দিবসটিকে কাগজপত্র থেকে বিলীন করে দিয়েছে। কিন্তু সত্যি কি এই ভাষণটি বিলীন হবে? কোনোদিনও পারবি না তোরা বিলীন করতে। কারণ তোরা গিয়েছিলি না ধানমন্ডির ৩২ নাম্বার ভাঙতে, ভেঙে চুরমার করে দিয়েছ। কিন্তু সত্যি কি ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়িটি ভাঙতে পেরেছিস? পারিসনি তো, পারিসনি। তোরা যেটি ভেঙেছিস সেই বাড়িটি ধানমন্ডির ১১ নাম্বার রোডের ১০ নাম্বার বাড়ি। ওই বাড়িটি অনেক পূর্বে ছিল ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়ি। এরপরে ধানমন্ডির বিভিন্ন সড়কগুলো পরিবর্তন করে নাম্বার পাল্টে দেওয়া হয়েছে। যেটি ভেঙেছিস সেটি হচ্ছে ধানমন্ডির ১১ নাম্বার সড়কের ১০ নাম্বার বাড়িটি। এই ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটি অনেক আগে ছিল, যে কারণে ১১ নাম্বার সড়কের ১০ নাম্বার বাড়িটিকে এখনো সবাই ধানমন্ডির ৩২ নাম্বারে চেনে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভিতরে গেঁথে গেছে। সেই ৩২কে তোরা ভাঙার চেষ্টা করিস না, তাহলে তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি। যে বাড়িটি তোরা ভেঙেছিস, হয়তো ভবিষ্যতে দেখতে পারবি, দেখার সময় কোনো না কোনো একদিন আসবে, ওখানে অট্টালিকার সৃষ্টি হবে, তাকিয়ে তাকিয়ে দেখবি। আমি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, আপনার বাবা জেনারেল জিয়াউর রহমান, তিনিও এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষণ শুনে হৃদয়ে ধারণ করে
আপনার বাবা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আর সেই ভাষণ বাজানোর অপরাধে যদি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়, বঙ্গবন্ধুর বাড়িতে যদি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সম্মান জানানোটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাহলে আমি বলবো আপনার বাবা বঙ্গবন্ধুর এই ভাষণ হৃদয়ে ধারণ করে সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আপনার বাবাও সেই একই দোষের দোষী এবং অপরাধী। তাহলে আপনার বাবা কেন শাস্তি পাবে না? দিবেন কি শাস্তি? দিবেন। আপনি নির্বাচনের আগে বলেছিলেন জামাত শিবির 1971 সালে মা বোনদের উপরে কিরকম অত্যাচার করেছে সবাই জানে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি প্রধানমন্ত্রীত্বের শপথ নেওয়ার পরে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কেন উনি রাজাকার আলবদরের ভূমিকায় উত্তীর্ণ হলেন এই স্বাধীন বাংলাদেশে? এজন্য এই মনিরুজ্জামানকে কি শাস্তির আওতায় আনবেন? আপনি এখন প্রধানমন্ত্রী, আপনারাই বলেছেন আওয়ামী লীগের পরে একমাত্র বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি যারা এখনো বাংলাদেশে টিকে আছে। আমি অবাক হচ্ছি, আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনার কর্মকাণ্ডে আমি সত্যি অবাক হচ্ছি। হয়তো আপনাদের অনেকের আমার এই কথাগুলো খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এটাই। দর্শক, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।